আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো কোনো সঠিক সুরাহা আমরা খুঁজে পাইনি এবং আরও একটা দিন বোধহয় আমাদের অপেক্ষা করতে হবে। আমরা কানাঘুষা শুনছিলাম যে আইসিসির তরফ থেকে 10ই জানুয়ারির ভেতরে একটা ফাইনাল কল আসবে এবং বাংলাদেশ ডেফিনেটলি প্রথমত আইসিসিকে যখন চিঠিটা তারা পাঠিয়েছিল যে তারা ভারতে খেলাটা নিরাপদ মনে করছেন এবং সেই সাথে বাংলাদেশের মানহানি যেটা করা হয়েছে মুস্তাফিজুর রহমানকে ওই কেকেআর দলে নিয়ে তারপর তাকে আবারও ওই নিরাপত্তার কথা চিন্তা করে কিংবা কোনো এক গোষ্ঠীর আসলে প্ররোচনায় মুস্তাফিজুর রহমানকে বাধ্য হয়ে কেকেআর যখন বাদ দিয়ে দিয়েছিল, সেটাতে যে সম্মানহানিটা হয়েছে মুস্তাফিজুর রহমানের এবং বাংলাদেশের, সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের, সেই জায়গা থেকে কিন্তু একটা প্রতিবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে। বাংলাদেশ সরকার থেকেও সেটাকে সমর্থন দেওয়া হয়েছে এবং সেখান থেকে খুব স্ট্রং একটা স্ট্যান্ড নেওয়া হচ্ছে। সো বিসিবি প্রাথমিকভাবে কিন্তু আইসিসিকে চিঠি দিয়েছিল, আপনাদের মনে থাকার কথা, যেখানে বিসিবি এই সংক্রান্ত বিষয়গুলোকে উল্লেখ করে বলেছে যে ইন্ডিয়ায় অনুষ্ঠিতব্য ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতে গিয়ে অন্তত তাদের ম্যাচগুলো খেলবে না এবং তারা নিরাপত্তার বিষয়টাকেই সামনে তুলে এনেছে। যেহেতু নিরাপত্তার বিষয়টা শুধুমাত্র ক্রিকেটারদের নয়, নিরাপত্তাটা বাংলাদেশের যারা সংবাদকর্মীরা রয়েছেন, বাংলাদেশের সেই অ্যাসোসিয়েটেড মিডিয়া রিলেটেড মানুষ যারা যাবেন, দর্শক যারা যাবেন, সবার ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা ইম্প্যাক্ট করবে। সো ওই বিষয়গুলো মাথায় রেখেই বিসিবি আইসিসির কাছে একটা প্রস্তাবনা দিয়েছিল যে তারা বিশ্বকাপটা অল্টারনেট কোনো জায়গায় যদি ঘটে তাহলে তারা সেখানে খেলতে যাবে, ইন্ডিয়ায় গিয়ে তারা ওয়ার্ল্ড কাপটা খেলতে যেতে চাচ্ছে না। এবং আইসিসি ফিরতি একটা ইমেলই পাঠিয়েছে, তবে সেটা নিয়েও যে প্রচুর জল ঘোলা হয়েছে আমরা কিন্তু দেখেছি, প্রচুর গুজব আমরা শুনেছি এবং সেখানে একটা পক্ষ বলছিল যে আইসিসির তরফ থেকে নাকি বাংলাদেশকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে হয় ইন্ডিয়াতে খেলো, না হয় তোমাদের সব ম্যাচ ফোরফিট হয়ে যাবে। সেরকম কোনো ঘটনা যে হয়নি সেটা গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইসিসির যেই শেষ চিঠিটা এসেছে বা শেষ মেইলটা এসেছে, সেখানে তারা বেসিক্যালি বাংলাদেশের কাছ থেকে তাদের কনসার্নের জায়গাটা আরও ডিটেইলে জানতে চাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ কোন ধরনের সিকিউরিটি ইস্যু নিয়ে খুব কনসার্নড আছে সেই বিষয়গুলোই ডিটেলসে আইসিসি জানতে চেয়েছে, কারণ তারা হচ্ছে এমন একটা সংস্থা যারা হচ্ছে এবারের বিশ্বকাপটা অর্গানাইজ করবে। সো অর্গানাইজারদের তরফ থেকে বেসিক্যালি আপনার সিকিউরিটির বিষয়টাই কিন্তু মুখ্য হিসাবে চিন্তা করা হবে এবং ওই ছাড়া কিন্তু আইসিসি অন্য কোনো বিষয়, যেমন বাংলাদেশের দেশ হিসেবে বাংলাদেশের মানহানি হয়েছে কিংবা মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়নি দেখে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে রেষারেষিটা চলছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আইসিসির অ্যাকচুয়ালি তেমন কিছু করার নেই। সুতরাং তারা শুধুমাত্র যেই পয়েন্টটা ধরে একটা সলিউশনে যেতে পারে সেটা হচ্ছে ওই সিকিউরিটি ইস্যুটা, বাংলাদেশ যেটা রেজ করছে সেই সিকিউরিটি ইস্যুটা নিয়েই কোনো একটা পথ তারা হয়তো খুঁজবে বাংলাদেশকে এবারে ওয়ার্ল্ড কাপে রাখার জন্য। এবং এখন আমরা যদি পরিস্থিতিটা দেখি, ইতিমধ্যেই যদি আমরা চিন্তা করি যে 10ই জানুয়ারির মধ্যে আইসিসি তাদের ফাইনাল কলটা দেবে, হাতে কিন্তু 1 মাসেরও কম সময় রয়েছে এবং এত কম সময়ের ভেতরে রিয়েলিস্টিক্যালি আমরা যদি চিন্তা করি সেই ক্ষেত্রে একটা পুরো বিশ্বকাপের 4টা ম্যাচের ভেন্যু সেটা কিন্তু চেঞ্জ করে ফেলা খুব সহজ কোনো কাজ হবে না। পাকিস্তান শ্রীলঙ্কাতে খেলছে, পাকিস্তানের ম্যাচগুলো সেখানে হবে এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা শ্রীলঙ্কাতে গিয়ে খেলবে, সেটা কিন্তু আগে থেকেই হিসেব করা হয়েছে, আগে থেকেই অলরেডি ফিক্সচার যেহেতু তৈরি করা হয়ে গেছে, তারপর থেকে কিন্তু সব কিছু ওই স্পিডেই চলে। এবং এক্সাম্পল কলকাতার যে ইডেন গার্ডেন্স, যেখানে বাংলাদেশের 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটার কিন্তু টিকিট বিক্রিও অলরেডি চলছিল এবং অনেকে হয়তো টিকিট কিনে ফেলেছেন, অনেকে হয়তো সেই অনুযায়ী আপনার হোটেল বুকিং দেয়া থেকে শুরু করে অনেক কিছু করেছেন। যদিও বাংলাদেশি কতজন রয়েছেন সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, কারণ রিসেন্ট সময় বাংলাদেশকে কিন্তু ইন্ডিয়া এমন একটা বার দিয়ে দিয়েছে, ইন্ডিয়ার ভিসা পাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার হয়ে গেছে এই মুহূর্তে। দুই দেশের যে রাজনৈতিক সম্পর্ক সেটার অবনতির কারণে এই ধরনের একটা ঘটনা ঘটে থাকতে পারে, সেরকমই আমরা ধারণা করছি। বাট দিন শেষে আসলে জনগণের রায়টা কি, মানুষজন আসলে কি ভাবছে, আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই দেখতে পারবো যারা ইন্ডিয়ার মিডিয়া দ্বারা ইনফ্লুয়েন্সড বা ইন্ডিয়ান মিডিয়া যাদের তাদেরকে যে ফিডটা দিচ্ছে, বেসিক্যালি ভারতে যারা অবস্থান করছেন বা ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের যে মিডিয়া তাদেরকে যেভাবে ফিডটা করছে, সেই ফিডটা কিন্তু খুব নেগেটিভ ফিড বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশ একটা এক্সট্রিমিস্ট কান্ট্রি, বাংলাদেশে আসলে হিন্দুদের গণহত্যা করা হয়, এই ধরনের ভেরি ভেরি সেন্সিটিভ এবং আমি বলবো যে মিথ্যা অপপ্রচারই বলা যায় এক প্রকার, কারণ সেটার পেছনের যে লজিক, সেটার পেছনে যে যুক্তি, সেটার পেছনের যেই মোটিভগুলো রয়েছে বা সেটার পেছনে যেই প্রপার এভিডেন্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব একটা বেশি নিয়ে তাদের আলোচনা নেই। মূল আলোচনাটাই হচ্ছে কোনো না কোনোভাবে বাংলাদেশকে একটা একটা এমন রাষ্ট্র হিসেবে দেখানো যারা এক্সট্রিমিস্ট,
এবং যারা হচ্ছে গিয়ে অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের উপর তারা নাকি অত্যাচার করে। তো এই বিষয়গুলো খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে মনে হয়, যে আমার বেশ কিছু বন্ধুরা রয়েছেন যারা ভারতে অবস্থান করছেন, বেশ কিছু ইন্ডিয়ান ফ্রেন্ডরাও রয়েছেন, তারাও ওভারঅল এই সিচুয়েশনটা নিয়ে ফ্রাস্ট্রেটেড। এবং এই সিচুয়েশনটার উৎপত্তি আসলে বাংলাদেশের এন্ড থেকে কিন্তু হয়নি, এটাও কিন্তু সত্যি কথা। আমরা বিশ্বকাপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আমরা বিশ্বকাপে যাওয়ার জন্য বিপিএল এ আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকেও আলাদা কিভাবে কেয়ার করা লাগবে সেটা নিয়ে আমরা প্ল্যান প্রোগ্রাম করছি। 26শে জানুয়ারি বাংলাদেশের ইন্ডিয়াতে যাওয়ার কথা ক্যাম্প করার জন্য, এবং তারপর ইডেন গার্ডেন্সে 7 তারিখ থেকে বাংলাদেশের ম্যাচ শুরু। সবকিছুই কিন্তু ঠিকঠাকভাবে সেট ছিল। এর মাঝখান দিয়ে কি হলো? এর মাঝখান দিয়ে ওই মিনি অকশনে মুস্তাফিজুর রহমানকে কেকেআর নিল, তাও আবার বাদ বাকি সব দলের সঙ্গে বিডিং ওয়ারে গিয়ে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে তারা নিল, এবং তারপর মুস্তাফিজকে আবার রিলিজ করে দিল, জানিয়ে যে রিসেন্ট যে ইনসিডেন্টগুলো হচ্ছে সেটার ভিত্তিতে ক্রিকেট বোর্ড কেকেআরকে বলেছে মুস্তাফিজকে ছেড়ে দিতে। এবং রিসেন্ট ইনসিডেন্টগুলো কি? মুস্তাফিজ যখন সিলেক্টেড হয়েছেন, মুস্তাফিজকে যখন নিয়ে নেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সে, তারপর থেকেই খুবই খুবই বিদ্বেষমূলক কথাবার্তা, থ্রেটেনিং কথাবার্তা মুস্তাফিজকে নিয়ে, এবং ইভেন কেকেআরের যে মালিক রয়েছেন শাহরুখ খান তাকে নিয়েও অন্য অনেক কিছুই উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল সেই জায়গাটা। এবং একটা সার্টেন পার্টি বা সার্টেন গ্রুপ অফ পিপল এই কাজটা আসলে করছিলেন, মিসক্রিয়েন্টরা সেই মিসক্রিয়েশনটা করছিলেন। এবং সেই সব কথা ভেবে আমার কাছে মনে হয় যে বিসিসিআইয়ের কাছে দুটো অপশন ছিল। একটা হচ্ছে সেটাকে দমিয়ে রাখা, কারণ এটা একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, একটা আইপিএল, সেই জায়গাটায় পৃথিবীর যে কোনো জায়গার এবল ক্রিকেটারদেরকেই তারা কিন্তু দলে ফেরাবেন তাদের দলের হিসাবে। সো সেই হিসেবে মুস্তাফিজ যখন যাচ্ছেন, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ, ঠিক আছে, তবে সে কিন্তু একজন প্লেয়ার হিসেবে যাচ্ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটায় খেলতে। এবং সেখানে যখন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হোক, তার বাংলাদেশি ট্যাগটার কারণেই তাকে এভাবে করে অপদস্থ করা হলো, বা এভাবে করে তাকে কোনো কারণ না দোষে রিলিজ করে দেওয়া হলো, সে ব্যাপারটা তো ডেফিনেটলি অপমানজনক। আপনি একটা ব্যাপার চিন্তা করেন, যারা ইন্ডিয়ানরা রয়েছেন, যারা এই ব্যাপারটাকে বাহবা দিচ্ছেন বা বলছেন যে সঠিক পদক্ষেপ হয়েছে, তারাও কিন্তু আসলে এখানে আগুনে ঘি ঢালার মতো একটা সিচুয়েশন তৈরি করছেন। আপনি ইমাজিন করেন আপনার দলের একজন ক্রিকেটার, তাকে বিদেশি কোনো একটা লিগে নেওয়া হলো, এবং তারপর কোনো কারণ ছাড়া তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, এবং সেই কারণটা আপনি জানেন। সেই কারণটা আপনি জানেন কারণ আপনার দেশের সঙ্গে হয়তো রাজনৈতিকভাবে কোনো একটা বিরোধ রয়েছে ওই দলটার। তো এই ধরনের একটা সিচুয়েশন আবার উল্টো ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা, যেটা আমাদের ইন্টারনাল লিগ, এখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু সেই হিসেবে বাংলাদেশেরও রাইট আছে যে তাদের মান সম্মানে যদি আঘাতটা চলে আসে, সেই হিসেবে বাংলাদেশেরও তো স্টেপটা নেওয়া উচিত। সো ওই স্টেপটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে। এবং এখন যেই সিচুয়েশনটা তৈরি হচ্ছে, আমি জানি যে আগামীকাল আইসিসির নিশ্চয়ই ফাইনাল একটা ভার্ডিক্ট আসবে, এবং সেই ভার্ডিক্টে আমি পজিটিভ কিছু অন্তত দেখছি না। মানে আমার ধারণা যে পজিটিভ কিছু আসবে না, আমার মনে হচ্ছে নেগেটিভ কিছুই আসবে। কোন সেন্সে? আইসিসি হয়তো বাংলাদেশকে এই বিষয়টাই ধরিয়ে দিতে পারে যে আমরা তোমাদের প্লেয়ারদের জন্য এবং মিডিয়া কর্মী যারা যারা অ্যাক্রিডিটেশন পাবেন তাদের জন্য কোনো লেভেলের একটা সিকিউরিটি আমরা হয়তো মেনটেন করার চেষ্টা করব। এমনও হতে পারে কলকাতায় না হয়ে ভেন্যুটা ইন্ডিয়ার ভেতরেই এমন একটা অঞ্চলে নেওয়া যেতে পারে যেখানে এই ধরনের মিসক্রিয়েশন হওয়ার সম্ভাবনাটা কম। তবে এই প্রস্তাবেও কি বাংলাদেশ রাজি হবে কিনা? আজকে কিন্তু উড়ো খবর পাচ্ছিলাম যে মুস্তাফিজকে নাকি কেকেআর আবারও তাদের দলে ফিরিয়ে নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করেছে বিসিবির কাছে, এবং বিসিবি নাকি সেটা প্রত্যাখ্যান করেছে। এখন আমি কোনো ভ্যালিড সোর্স থেকে এটা না পাওয়াতে আমি আসলে বলছি না যে এটাই সত্য, নাও হতে পারে। অনেক ধরনের গুজব ছড়াচ্ছে এই মুহূর্তে, আপনারা গুজবে কান দেবেন না, এতটুকু আমি আপনাদের আসলে রিকোয়েস্ট করতে চাই। গুজবে কান না দিয়ে মানে যেটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক, সেই লজিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতরেই আপনাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে যে কোনো ধরনেরই উল্টাপাল্টা গুজব চলে আসতে পারে, সেটার বেসিসে আপনারা প্লিজ রিয়াকশন দেবেন না। সঠিক তথ্যটা খুঁজে বের করার চেষ্টা করে সেটার ভিত্তিতেই আপনারা আসলে আপনাদের মতামতটা জানাবেন, সেটা হলে খুব ভালো হয়। তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে বিশ্বকাপে বাংলাদেশের মোস্ট লাইকলি খেলা হবে না, কারণ আইসিসি বাংলাদেশকে যদি এই প্রস্তাবটা দেয় যে আমরা তোমাদের প্লেয়ারদেরকে এবং সেই সাথে মিডিয়া কর্মী যারা অ্যাক্রিডিটেশন পাবে তাদেরকেও একটা সুরক্ষার ব্যবস্থা বা তাদের নিরাপত্তার একটা ব্যবস্থা আমরা কোনোভাবে করব, এবং ওইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। বাট হোয়াট অ্যাবাউট দ্য ক্রাউড? দর্শকদের কি হবে? মানে খেলাটাই তো বিনোদনের জন্য। এখন আমরা বিনোদনের জন্য যদি একটা খেলা হয় এবং সেখানে একটা দল যায়, তাদের সমর্থকরা যদি সেখানে না যেতে পারে, তাদের সমর্থকদের যদি একটা ইস্যু থাকে সিকিউরিটি নিয়ে, তাহলে তো ইটস অল দ্য সেম। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই বিষয়টাও মেনশন করেছে যে ওভারঅল বাংলাদেশিদের জন্যই আসলে ভারত এই মুহূর্তে একটা নিরাপদ জায়গা নয়, এবং সে কারণে তারা আসলে ভারতে খেলতে চাচ্ছে না। এবং ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত এরকম কোনো সিচুয়েশন হয়নি যেখানে এত কম সময়ের ভেতরে ভেন্যু পরিবর্তনের একটা ঘটনা ঘটেছে একটা টিমকে অ্যাকোমোডেট করার জন্য। তবে একটা বিষয় আপনাদের সবার মাথায় রাখতেই হবে, দিন শেষে বাংলাদেশ
তারা কিন্তু আইসিসির ওভারঅল যে রেভিনিউটা হয় সেই রেভিনিউর চতুর্থ সর্ববৃহৎ আহ, উৎস বাংলাদেশ। মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থান, বাংলাদেশের ওভারঅল খেলার পারফরমেন্স, বাংলাদেশের ক্রিকেটের চাহিদা, বাংলাদেশের ক্রিকেট দেখার চাহিদা এবং ইনভলভ হওয়ার চাহিদা থেকেই আমরা কিন্তু বুঝতেই পারছি যে যতই তিন মোড়লের কথা হোক, যতই অন্যান্য অনেক ক্রিকেট বোর্ড অনেক রিচ হোক না কেন, বাংলাদেশকে এই মুহূর্তে ক্রিকেটের ল্যান্ডস্কেপে আপনি ছোট প্লেয়ার হিসেবে চিন্তা করলে এটা একটা ভুল ধারণা হবে। এবং আইসিসিও খুব ভালো মতন জানে, কারণ যদি তারা না জানতো আমার মনে হয় যে আর অনেক আগেই তারা একটা ফিরতি মেসেজ বাংলাদেশকে পাঠিয়ে দিয়ে বলতে পারতো যে আমরা তোমাদের কথায় আসলে অ্যাগ্রি করতে পারছি না, তোমরা ইন্ডিয়াতে খেললে খেলবা, না খেললে নাই। এখন পর্যন্ত যে আইসিসি সময় নিয়েছে সেটাই কিন্তু একটা বড় প্রমাণ যে তারা আসলে বিভিন্ন ধরনের উপায় রিয়েলিস্টিক্যালি খুঁজে বের করার আগে চেষ্টা করছে বিফোর গিভিং দ্য ফাইনাল ভার্ডিক্ট। কারণ তারা জানে যে বাংলাদেশ যদি ইনকেস এবারের বিশ্বকাপে পার্টিসিপেট না করতে পারে তাহলে কিন্তু আর্থিকভাবে শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিংবা অর্গানাইজার সেরকম কোনো কিছু না, আইসিসিরও একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং এই জায়গাটায় আসলে সিকিউরিটি নিয়ে যেহেতু কনসার্নটা, সেটা নিয়ে কিন্তু আইসিসির কোনো কম্প্রোমাইজ করার উপায় নেই বা ফোর্স করারও কোনো উপায় নেই। বাংলাদেশ এখন যদি না খেলতে যায় সেই ক্ষেত্রে আসলে ওই গ্রুপটাতে বাংলাদেশের সব ম্যাচগুলো ফোরফিট হয়ে যাবে, প্রত্যেকটা দল হয়তো 2টা করে পয়েন্ট, বাংলাদেশের সাথে যে ম্যাচটা হতো সেটা হবে। তবে আলটিমেটলি কি হলো, ক্রিকেট তো হেরেই গেল। এবং এই রাজনৈতিক কোন্দলের জের ধরেই আলটিমেটলি ক্রিকেটটা হেরে যেতে চলেছে। এটা সমাধানটা কি আইসিসির কাছে এই মুহূর্তে আমাদের এটাই প্রশ্ন। দেখা যাক তারা 10 তারিখে আসলে কি উপায় নিয়ে আসেন এই সিচুয়েশনটাকে অন্তত রিজলভ করার জন্য। তবে একটা ব্যাপার বোঝাই যাচ্ছে, বাংলাদেশ তারা কিন্তু ইন্ডিয়াতে গিয়ে মোস্ট লাইকলি এবারে টি-20 বিশ্বকাপটা খেলতে যাচ্ছে না।